বন্ধুরা, একটু ভাবুন তো, ভিড়ভাট্টা করা রেলওয়ে স্টেশনে একটি ছোট্ট মেয়ে মাটিতে বসে আছে। তার হাতে পলিশের কৌটো, চোখে নিষ্পাপতা আর পায়ে ছেঁড়া চটি। সে প্রতিটা পথচারীর কাছে কাকুতি মিনতি করছে, সাহেব, জুতো পালিশ করিয়ে নাও, মাত্র 5 টাকা লাগবে। কিন্তু লোকজন তাকে এমনভাবে দেখছে যেন সে কোনো মানুষ নয়, কেবল একটা বোঝা। কেউ তাকে তাড়িয়ে দিচ্ছে, কেউ কিছু না শুনেই এগিয়ে যাচ্ছে। কিন্তু মেয়েটি প্রতিটা ধাক্কা খেয়েও হাসার চেষ্টা করছে। একদিন সেই স্টেশনে শুটবুট পরা এক বড় মানুষ তার ফরচুনার গাড়ি থেকে নামলেন। যখন মেয়েটি তাকে দেখল, সে ভাবল, এ তো কোনো বড় সাহেব, যদি এর জুতো পালিশ করি তাহলে ভালো পয়সা মিলবে। এই ভেবে মেয়েটি সেই লোকটিকে বলল, সাহেব, আপনার জুতো পালিশ করে দেব, মাত্র 5 টাকা দেবেন। যখন সেই লোকটি মেয়েটিকে দেখল, সে তাকে দেখে হতবাক হয়ে গেল আর বলল, বেটি, তুই এ কি? লোকটা এরপর মেয়েটিকে গলা জড়িয়ে কাঁদতে শুরু করল। হ্যাঁ বন্ধুরা, এই মেয়েটি ছিল সেই লোকটিরই নিজের মেয়ে। কিন্তু বন্ধুরা, মেয়েটি তার বাবাকে চিনতে পারল না এবং লোকটিকে কাঁদতে দেখে ভয়ের চোটে এই বলে চলে গেল যে, যদি আমি আপনার সাথে যাই আর আপনি খারাপ লোক হন, আমাকে বিক্রি করে দেন, তাহলে আমি কোথায় যাব? এরপর যা হলো তা আপনাকে কাঁদিয়ে দেবে। বন্ধুরা, এই মেয়েটি সেই লোকটির মেয়ে হলো কি করে? এই গল্পটি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কিন্তু বন্ধুরা, ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই ভিডিওটিকে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সন্ধ্যা হয়েছিল, রেলওয়ে স্টেশনে ভিড় বাড়ছিল। ট্রেনের হুইসেল, চাওয়ালাদের হাঁক, কুলিদের ছুটোছুটি, চারদিকে শুধুই গোলমাল আর কোলাহল। ভিড়ের সেই কোলাহলের মধ্যে প্ল্যাটফর্ম নম্বর 3-এ একটি ছোট্ট মেয়ে মাটিতে বসেছিল। তার হাতে ছিল পলিশের কৌটো আর ব্রাশ, ছেঁড়া পুরনো জামাকাপড়, খালি পা আর ধুলায় মাখা মুখ, তবু বসে হাসছিল। সে প্রতিটা পথচারীকে বলত, সাহেব, জুতো পালিশ করিয়ে নাও, মাত্র 5 টাকা লাগবে। কিছু লোক তাকে উপেক্ষা করে এগিয়ে যেত, কেউ কেউ তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিত। কিন্তু কিছু মানুষ এমনও থাকত যারা সেই নিষ্পাপ মুখটা দেখে মায়া করত আর তাকে 2-4টা কয়েন ছুঁড়ে দিত। এই মেয়েটি ছিল সোনু। কেউ জানত না তার আসল নাম কি বা সে কোথা থেকে এসেছিল। স্টেশনই ছিল তার ঘর, মেঝেটাই তার বিছানা আর ওই আকাশটাই তার ছাদ। সোনু সকাল থেকে রাত পর্যন্ত খাটত। কখনো কখনো সারা দিনে তার মাত্র 5 বা 10 টাকাই জুটত। সেই পয়সা দিয়ে সে স্টেশনের বাইরের থেলা থেকে বাসি রুটি বা ঠান্ডা সিঙারা কিনে খেত। তার জন্য এটাই যথেষ্ট ছিল, কারণ তার এমন কোনো মা ছিল না যে রান্না করে দেবে, বা এমন কোনো বাবা ছিল না যে তার যত্ন নেবে। যখন কেউ তাকে জিজ্ঞেস করত, বেটি, তোর বাড়ি কোথায়, তখন সোনু কেবল একটাই উত্তর দিত, আমার মনে নেই, শুধু এটুকু মনে আছে যে আমি খুব ছোট ছিলাম আর কাঁদতে কাঁদতে এখানে এসেছিলাম। প্রতি রাতে যখন ট্রেনগুলো ধীরে ধীরে খালি হয়ে যেত, স্টেশন জনশূন্য হয়ে যেত, তখন সোনু কোনো এক কোণে গুটিসুটি মেরে বসে থাকত। সে প্রায়ই আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলত, মা, বাবা, তোমরা কোথায় আছো, আমি একা। কিন্তু সেই নিষ্পাপ কণ্ঠের জবাব শুধু হুইসেল বাজিয়ে যাওয়া ট্রেনগুলোই দিত। বন্ধুরা, সেই শহরেই ছিল কোটিপতি অরুণ মালহোত্রার বিশাল বাংলো। অরুণ মালহোত্রা নিজের বাংলোতে বসেছিলেন। তার হাতে ছিল একটি পুরনো ছবি, একটি ছোট্ট মেয়ের ছবি। সেই ছবি দেখে তার চোখ প্রতিদিন ভরে উঠত। এই ছবিটি ছিল তার হারিয়ে যাওয়া মেয়ে অনায়ার। বহু বছর আগে এক বৃষ্টির রাতে অরুণ আর তার স্ত্রী সমীরা তাদের মেয়েকে চিরতরে হারিয়েছিলেন। অরুণের কাছে আজও সম্পদ ছিল, খ্যাতি ছিল, কিন্তু তার মনটা ছিল খালি। প্রতি রাতে তিনি ভগবানকে শুধু এই প্রার্থনাই করতেন, হে ভগবান, আমার মেয়েকে ফিরিয়ে দাও। পরের দিন সকালে স্টেশনে রোজগার মতো ভিড় জমছিল। সোনু তার ছোট্ট হাতে পলিশের কৌটো নিয়ে যাত্রীদের জুটো ঝকঝক করাচ্ছিল। তার মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু চোখে ছিল সেই একই জেদ, আজ কিছু বেশি কামাই করব, তাহলে পেট ভরে খেতে পারব। ঠিক তখনই স্টেশনে একটি লম্বা কালো গাড়ি এসে থামল। গাড়ি থেকে নামলেন শহরের বিখ্যাত শিল্পপতি অরুণ মালহোত্রা। চারপাশে লোক তাকে চিনতে পেরে ফিসফিস করতে লাগল, ওই দেখো, মালহোত্রা সাহেব এসেছেন। অরুণ সেখানে কোনো এক মিটিংয়ের কারণে এসেছিলেন, কিন্তু যেই তিনি প্ল্যাটফর্মে পৌঁছলেন, তার নজর সেই ছোট্ট মেয়েটির ওপর পড়ল। অরুণ দেখলেন, এ তো সেই মেয়ে, ধুলায় মাখা মুখ, এলোমেলো চুল, ছেঁড়া জামাকাপড়, কিন্তু তার চোখে এমন কিছু ছিল যা অরুণের হৃদয়কে থামিয়ে দিল। মেয়েটি তার দিকে এগিয়ে এলো আর নিষ্পাপভাবে বলল, সাহেব, জুতো পলিশ করিয়ে নাও, মাত্র 5 টাকা লাগবে। অরুণ প্রথমে চমকে গেলেন, তারপর ঝুঁকে তার মুখটি মন দিয়ে দেখতে লাগলেন। তার মন যেন বলল, এই চোখ আমি কোথাও দেখেছি, এই নিষ্পাপতা একেবারে অনায়ার মতোই।
কিন্তু তৎক্ষণাৎ তিনি নিজেকে থামিয়ে দিলেন। না, এ কি করে হতে পারে? আমার মেয়ে তো অনেক বছর আগেই হারিয়ে গেছে। অরুণ তাকে জিজ্ঞেস করলেন, বেটি, তুই এই কাজ কেন করছিস? তোর মা বাবা কোথায়? সোনু এক মুহূর্ত তার চোখের দিকে তাকালো, তারপর ধীরে ধীরে বলল, আমি জানি না সাহেব, যখন থেকে আমার মনে আছে আমি এখানেই আছি, স্টেশনই আমার ঘর। অরুণের বুকটা যেন কেউ মুঠোয় চেপে ধরল, তার চোখ ভরে জল চলে এলো। তিনি তাড়াতাড়ি নিজের পকেট থেকে কিছু নোট বের করে সোনুর হাতে দিয়ে দিলেন। এই রাখ বেটি, আর আজ বিশ্রাম নে। সোনু টাকাগুলো ফিরিয়ে দিল। না সাহেব, আমি ভিক্ষা নেই না, যদি টাকা দিতে হয় তাহলে জুতো পলিশ করিয়ে নিন, আমার পরিশ্রমের টাকা চাই, এমনি এমনি নয়। এই কথা শুনে অরুণ হতবাক হয়ে গেলেন। এত ছোট মেয়ে আর এত বড় কথা! তিনি অনেকক্ষণ ধরে তাকে দেখতে থাকলেন। অরুণের মনে প্রশ্ন জাগছিল, এ কি আমার মেয়ে হতে পারে? না, এ কি করে সম্ভব? কিন্তু তার হৃদয়ের গভীরে কোথাও যেন আশার এক ঝলক জেগে উঠেছিল। তিনি নিজের সহকারীকে বললেন, এই মেয়েটির ওপর নজর রাখো, আমার এর সম্পর্কে সবকিছু জানতে হবে। সেই রাতে অরুণ নিজের ঘরে অনেকক্ষণ ধরে ছবি দেখতে থাকলেন। পুরনো অ্যালবাম খুললেন, অনায়ার ছোটবেলার ছবি সামনে এলো। সেই গোল গোল চোখ, সেই নিষ্পাপ হাসি। আর তারপর তার মনে পড়ল স্টেশনে দেখা মেয়েটির চোখের কথা। না, এ কোনো কাকতালীয় ঘটনা হতে পারে না। অরুণ মন থেকে মানতে পারছিলেন না যে এই মেয়েটি কোনো অপরিচিত। অন্যদিকে সোনু তার ছোট্ট কোণায় বসেছিল, টাকা গুনল। সারা দিনে মাত্র ৩০ টাকা হয়েছে। তার মধ্যে অর্ধেক সে খাওয়ার জন্য খরচ করে দিল। বাকি টাকা সে একটি পুরনো কৌটোতে রেখে দিল, যেখানে সে রোজ অল্প অল্প করে জমা করত। তার স্বপ্ন ছিল একদিন সে পড়াশোনা করবে আর তারপর কোনো বড় কাজ করবে। কিন্তু সে কি করে জানত যে তার আসল পরিচয় এর থেকেও অনেক বিরাট। কিছুদিন পর অরুণ আবার স্টেশনে এলেন। মেয়েটি তখনও সেখানে একই কাজ করছিল, মানুষের জুতো ঝকঝক করাচ্ছিল। এবার অরুণ নিজের জুতো তার দিকে এগিয়ে দিলেন। সোনু ঝুঁকে জুতো পলিশ করতে লাগল। অরুণ তাকে মন দিয়ে দেখছিলেন। প্রতিবার যখন সোনু ঝুঁকে ব্রাশ চালাচ্ছিল, তার চুলের লতানো অংশ মুখের ওপর এসে পড়ছিল। সেই দৃশ্য অরুণের হৃদয় বিদীর্ণ করে দিচ্ছিল। তিনি আস্তে করে জিজ্ঞেস করলেন, বেটি, তোর নাম কি? সোনু হেসে উত্তর দিল, সোনু। অরুণ থতমত খেয়ে গেলেন। সোনু? অনায়াকে আমরাও আদরে এই নামেই ডাকতাম। তার চোখ ভরে এলো, হৃদয়ের ধুকপুকানি বেড়ে গেল। তিনি কাঁপতে থাকা ঠোঁটে জিজ্ঞেস করলেন, বেটা, তোর নাম সোনু? কে রেখেছে এই নাম? মেয়েটি নিষ্পাপভাবে হেসে উত্তর দিল, জানি না সাহেব, যখন থেকে হোঁশ হয়েছে সবাই আমাকে সোনুই ডাকে, কেউ আসল নাম কখনো বলেনি। এই কথা শুনে অরুণের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল, তার কানে যেন কেউ বোমা ফাটাল। তিনি সেই মুহূর্তেই অতীতের গভীরে হারিয়ে গেলেন। অনেক বছর আগে অরুণ আর তার স্ত্রী সন্ধ্যার বাড়িতে খুশি আর আনন্দ ছিল। অরুণ তখন তার কঠোর পরিশ্রম আর নিষ্ঠার জোরে কোটি টাকার কোম্পানি তৈরি করছিলেন। বাড়িতে তাদের ৫ বছরের মেয়ে অনায়া সবার প্রাণ। তার নিষ্পাপ হাসি, তার তোতলামোর কথা পুরো ঘরকে আলো করে রাখত। এক সন্ধ্যায় অরুণ একটি ব্যবসায়িক মিটিংয়ের জন্য বাইরে গিয়েছিলেন। সন্ধ্যা অনায়াকে নিয়ে মন্দিরে গিয়েছিলেন। মন্দিরের বাইরে খুব ভিড় ছিল। সন্ধ্যা ফিরে তাকিয়ে দেখলেন তো অনায়া তার পাশেই ছিল, কিন্তু পরের মুহূর্তেই সে কোথাও যেন অদৃশ্য হয়ে গেল। অনায়া, অনায়া! সন্ধ্যা চিৎকার করে কাঁদতে লাগলেন। লোক জড়ো হল, পুলিশকে ডাকা হল, কিন্তু মেয়েটির কোনো চিহ্নই পাওয়া গেল না। সেই দুর্ঘটনা অরুণ আর সন্ধ্যার পৃথিবী উজাড় করে দিল। অরুণের মনে হল যেন তার সমস্ত সম্পদ, সমস্ত খ্যাতি অকেজো হয়ে গেছে। তিনি রোজ তার মেয়েকে খুঁজে বের করার শপথ নিতেন। পুলিশ বলল হয়তো মেয়েটিকে অপহরণ করা হয়েছে, কিন্তু বহু বছর ধরে খোঁজার পরেও অনায়ার কোনো খোঁজ পাওয়া গেল না। ধীরে ধীরে জীবন এগিয়ে চলল, কিন্তু সেই দুর্ঘটনা তাদের সম্পর্কেও ফাটল ধরিয়ে দিল। সন্ধ্যার মনে হতো যে অরুণ তার নিরাপত্তার প্রতি মনোযোগ দেননি। অরুণের মনে হতো যে ভগবান তাদের সঙ্গে অন্যায় করেছেন, আর এই টানাপোড়েনের মধ্যেই তারা আলাদা হয়ে গেলেন। অরুণের চোখ থেকে জল থামছিল না। তিনি কাঁপতে থাকা হাতে মেয়েটির মুখ ধরলেন। বেটা, তোর কাছে কি কোনো পুরনো ছবি আছে, কোনো স্মৃতি, কোনো নিশান? সোনু ধীরে ধীরে মাথা নিচু করল। সাহেব, আমার কাছে কিছু নেই, শুধু এই পায়েলটা আছে। এটা আমার পায়ে ছোটবেলা থেকে আছে, কেউ কখনো খোলেনি। অরুণ তৎক্ষণাৎ তার পা দেখলেন। যেই তার নজর পড়ল, তার হৃৎস্পন্দন থেমে গেল। ওটা সেই রূপোর পায়েল ছিল যা তিনি তার মেয়ে অনায়ার প্রথম জন্মদিনে নিজে তৈরি করিয়ে পরিয়ে দিয়েছিলেন। তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল,
চোখ বিস্ফারিত হল, হৃৎপিণ্ড যেন বুক থেকে বেরিয়ে আসতে চাইছিল। হে ভগবান, এ আমার অনায়া! অরুণ ভেঙে পড়ে কাঁদতে শুরু করলেন। মেয়েটি অবাক হয়ে তাকে দেখছিল। অরুণ মাটিতে হাঁটু গেড়ে বসে গেলেন, চোখের জলে তার মুখ ভিজে গিয়েছিল। তিনি কাঁপতে থাকা গলায় বললেন, বেটা, তুই আমার অনায়া, আমার হারিয়ে যাওয়া পুতুল। দেখ এই পায়েল, এইটা তোর পায়ে আমি নিজে পরিয়েছিলাম। তুই আমার মেয়ে বেটা। মেয়েটির নিষ্পাপ চোখে বিভ্রান্তি ছিল। সে ধীরে ধীরে পিছিয়ে গেল। না না সাহেব, আপনি ভুল করছেন। আমি অনায়া নই, আমি তো শুধু শোনু, ট্রেনের কামরায় জুতো পলিশ করেই পেট ভরি। আমার তো কোনো মা বাবাও নেই। এই কথা শুনে অরুণের হৃদয় আরও ভেঙে গেল। তিনি হাত জোর করে বললেন, বেটা, তুই আমাকে চিনতে পারছিস না, কিন্তু আমি তোকে আমার রন্ধ্রে রন্ধ্রে চিনি। তোর মুখের প্রতিটা নিষ্পাপতা আমার চোখে গেঁথে আছে। ভিড় ধীরে ধীরে জমতে শুরু করল। লোক তামাশা দেখতে লাগল। কেউ বলছিল, আরে এ তো কোটিপতি সাহেব, আর কাঁদছেন এক জুতো পরিষ্কার করা মেয়ের জন্য। কেউ বলছিল, হয়তো সত্যিই এ তার হারিয়ে যাওয়া মেয়ে হবে। কিন্তু মেয়েটি ভয় পেয়ে গেল। সে হাত ছাড়িয়ে নিল আর কাঁপতে থাকা গলায় বলল, না, আমাকে যেতে দিন, আপনিও সবার মতোই। প্রথমে সবাই ভালোবাসা দেখায়, তারপর মারে ধরে, আমাকে আমার মতো থাকতে দিন। এই কথা শুনে অরুণের হৃদয়ে যেন কেউ হাজারটা ছুরি চালিয়ে দিল। তার চোখ নিশ্চল হয়ে গেল। তিনি মেয়েটির মুখ ধরে রাখার চেষ্টা করলেন, কিন্তু মেয়েটি দ্রুত ছুটে গিয়ে স্টেশনের ভিড়ে হারিয়ে গেল। অরুণ মাটিতে বসে পড়লেন, তার ঠোঁট থেকে শুধু একটাই নাম বেরোচ্ছিল, অনায়া, অনায়া। সেই রাতে অরুণ একটুও ঘুমাতে পারলেন না। বারবার সেই মুখটাই তার চোখের সামনে ঘুরতে থাকল। সেই নিষ্পাপ হাসি, সেই পায়েল, সেই নাম সোনু। তার মনে কোনো সন্দেহ রইল না, ওই মেয়েটেই আমার অনায়া। এবার পুরো দুনিয়া আমাকে পাগল বলুক, আমি তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবই। সকাল হতেই অরুণ স্টেশনের দিকে রওনা হলেন। সারা রাতের অস্থিরতায় তার চোখ ফলা ছিল, কিন্তু হৃদয়ে এক অদ্ভুত শক্তি ছিল। ভিড় ভাট্টা করা প্ল্যাটফর্মে তিনি চারদিকে নজর ঘোরালেন। কোথায় গেল সে? এটা কি স্বপ্ন ছিল না? কিছুক্ষণ পর তিনি দেখলেন সেই মেয়েটি এক কোণে বসেছিল। ছেঁড়া পুরনো জামাকাপড়, ধুলায় ভরা মুখ আর ছোট ছোট হাত দিয়ে সে জুতোর ওপর ব্রাশ চালাচ্ছিল। অরুণের চোখে চমক এলো। তিনি দৌড়ে তার কাছে গেলেন। অনায়া বেটা। মেয়েটি ঝট করে মাথা তুলল আর অরুণকে দেখল। মুখে ভয় আর রাগ দুটোই ছিল। আবার আপনি এসেছেন, কেন আমার পিছু নিচ্ছেন? আমি তো বললাম আমি আপনার মেয়ে নই। অরুণ তার সামনে হাত জোর করলেন। বেটা, একবার আমার কথা মান। যদি তুই আমার অনায়া নাও হোস, আমি কসম খাচ্ছি তোকে আর কখনো বিরক্ত করব না। শুধু আমাকে সত্যিটা জানতে দে। মেয়েটি চুপ হয়ে গেল। তার নিষ্পাপ চোখে এক অদ্ভুত ক্লান্তি ছিল। সত্যি? কোনটা সত্যি? আমি তো নিজের আসল নাম পর্যন্ত জানি না। যে লোকেরা আমাকে লালন পালন করেছে তারা শুধু এটুকুই বলেছে যে আমাকে রেলওয়ে প্ল্যাটফর্মে একা পড়ে থাকতে দেখেছিল। হয়তো আমার মা বাবা আমাকে ছেড়ে চলে গেছেন। এই কথা শুনে অরুণের চোখে আবার জল এলো। না বেটা, তোর মা বাবা তোকে খুব ভালোবাসতেন। তোকে কখনো ছেড়ে যেতে পারতেন না। তুই হারিয়ে গিয়েছিলি, আর আজ পর্যন্ত আমি তোকে খুঁজছি। ভিড় আবার জমতে শুরু করল। লোক ফিসফিস করছিল, এই কোটিপতি তো সত্যি সত্যি পাগল হয়ে গেছে মনে হয়। না ভাই, দেখ তার চোখ। কোনো বাবা মিথ্যা কান্না এমনভাবে কাঁদে না। অরুণ ধীরে ধীরে মেয়েটিকে বললেন, যদি তুই চাস তাহলে আমরা টেস্ট করাতে পারি। ডিএনএ টেস্টে সব প্রমাণিত হয়ে যাবে। আর যদি তুই আমার মেয়ে নাও হস, আমি তোকে আর কখনো কিছু বলবো না। কিন্তু যদি তুই আমার অনায়া হস, তাহলে আমি তোকে এই নরক থেকে বের করে আমার বাড়িতে নিয়ে যাব। মেয়েটির হৃদয়ে আলোড়ন সৃষ্টি হল। সে চুপচাপ অরুণের দিকে তাকিয়ে রইল। সে সারা জীবন কাউকে আপন বলার সুখ পায়নি, কিন্তু তার মনে ভয়ও ছিল। যদি এই লোকটা খারাপ হয়, যদি সে তাকে ধোঁকা দিয়ে বিক্রি করে দেয়। সে ধীরে ধীরে বলল, যদি আমি আপনার সাথে যাই আর আপনি খারাপ লোক হন, তাহলে আমি আবার কোথায় যাব? অরুণ তার মুখ ধরে বললেন, বেটা, আমি তোকে ভগবানের কসম খেয়ে বলছি, আমি তোকে কখনো ধোঁকা দেব না। যদি তুই আমার মেয়ে নাও হস, তবুও আমি তোকে নিজের মেয়ে বানিয়ে রাখব। এই কথা শুনে মেয়েটির চোখ ভরে জল এলো। সে জীবনে প্রথমবার কারো কণ্ঠস্বরে সত্যি আর কষ্ট অনুভব করল। সে কাঁপতে থাকা গলায় বলল, সাহেব, আমি জানি না আমি সত্যি আপনার মেয়ে কি না, কিন্তু প্রথমবার কেউ আমাকে আপন ভেবে দেখেছে। প্রথমবার কেউ বলেছে যে সে আমাকে কখনো ছাড়বে না।
অরুণ তার হাত ধরলেন। অনায়া, তুই মানিস বা না মানিস, আমার মন বলছে তুই আমার হারিয়ে যাওয়া মেয়ে। চল আমার সাথে, সত্যিটা আমরা দুজন মিলে খুঁজে বের করব। মেয়েটি ধীরে ধীরে মাথা নিচু করে রাজি হয়ে গেল। অরুণ তাকে নিজের গাড়ির কাছে নিয়ে গেলেন। ভিড় তখনও দাঁড়িয়েছিল। কেউ দোয়া করছিল, কেউ সন্দেহের দৃষ্টিতে দেখছিল। গাড়িতে বসতেই মেয়েটি জানালা দিয়ে বাইরে দেখতে লাগল। তার চোখে ভয়ও ছিল আর এক অদ্ভুত আশাও ছিল। সারা পথে অরুণ তাকে দেখতে থাকলেন। তার চোখে শুধু একটাই আকাঙ্ক্ষা ছিল, তাড়াতাড়ি এটা প্রমাণিত হোক যে সে সত্যিই তার অনায়া। গাড়ি যখন হাসপাতালের গেটে এসে থামল, মেয়েটি ধীরে করে অরুণের হাত ধরল। যদি আমি আপনার মেয়ে হই, তাহলে আপনি আমাকে কখনো ছেড়ে যাবেন না তো? অরুণের চোখ ভরে এলো। তিনি তার কপালে চুমু খেয়ে বললেন, বেটা, যদি তুই আমার অনায়া হস, তাহলে আমি তোকে কখনো আমার চোখের আড়াল হতে দেব না। আর যদি তুই আমার অনায়া নাও হস, তবুও তোকে মেয়ে বানিয়েই রাখব। মেয়েটির চোখ থেকে আবার জল গড়িয়ে পড়ল। সে প্রথমবার মন থেকে হাসল। অরুণ তার মাথারে হাত বুলিয়ে বললেন, এখন যাই হবে আমরা একসাথে মোকাবিলা করব। হাসপাতালে টেস্টের জন্য নমুনা দেওয়া হল। অরুণের হৃদয় উদ্বেগ আর আশঙ্কায় ভরেছিল। ঘড়ির প্রতিটা কাঁটা তার কাছে শতাব্দীর মতো লাগছিল। অবশেষে রিপোর্ট হাতে এলো। ডাক্তার ফাইল খুলে হাসলেন আর বললেন, মিস্টার অরুণ, অভিনন্দন, এই মেয়েটি সত্যি আপনার মেয়ে। এই কথা শুনে অরুণের চোখ থেকে ঝড় করে জল গড়িয়ে পড়ল। তিনি মেয়েটিকে জোরে বুকে জড়িয়ে ধরলেন। অনায়া, আমার পুতুল, তুই সত্যি আমার মেয়ে। মেয়েটিও কাঁদতে কাঁদতে তার বুকে লেপটে গেল। বাবা, সত্যি আমার বাবা। ঠিক সেই সময় অরুণ প্রথম যে কাজটি করলেন তা হল সন্ধ্যাকে ফোন করা। বহু বছরের রাগ আর দূরত্ব সব ভুলে গিয়ে শুধু এটুকুই বললেন, সন্ধ্যা, অনায়াকে খুঁজে পেয়েছি, আমাদের মেয়েকে খুঁজে পেয়েছি। ফোনে স্তব্ধতা নেমে এলো। তারপর শুধু কান্নার আওয়াজ এলো। সন্ধ্যার চোখ থেকে বছরের পর বছর ধরে জমানো কষ্ট গলে বেরিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হাসপাতালে এসে পৌঁছলেন। যেই তিনি অনায়াকে দেখলেন, তিনি পাগলের মতো দৌড়ে গেলেন। অনায়া, আমার বাচ্চা! মা বাবার গলাগুলি দেখে পুরো হাসপাতাল আবেগপ্রবণ হয়ে উঠল। অনায়া তার মায়ের কোলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। মাম্মা, আমার মনে হয়েছিল তুমি আমাকে ছেড়ে চলে গেছ। সন্ধ্যা কাঁদতে কাঁদতে তার কপালে চুমু দিলেন। না গুড়িয়া, আমরা তোকে প্রতিদিন খুঁজছিলাম। জীবন আমাদের আলাদা করে দিয়েছিল, কিন্তু ভগবান আমাদের আবার মিলিয়ে দিলেন। পরিবারের পুনর্মিলন হল। অরুণ, সন্ধ্যা আর অনায়া বহু বছর পর একসাথে দাঁড়ালেন। লোকের ভিড় হাততালি দিচ্ছিল, কেউ দোয়া করছিল। অরুণ আকাশের দিকে তাকালেন আর ধীরে করে বললেন, ধন্যবাদ ভগবান, তুমি আমাদের আবার এক করে দিলে। অনায়া দুজনের হাত শক্ত করে ধরল। এবার আমরা আর কখনো আলাদা হব না, তাই না বাবা? অরুণ আর সন্ধ্যা দুজনেই একসাথে বললেন, কক্ষনো না বেটা, কক্ষনো না। কখনো কখনো জীবন আমাদের পরীক্ষা করে, বিচ্ছেদ ঘটিয়ে চোখের জল দেয়। কিন্তু সত্যিকারের ভালোবাসা আর আপনার আপনজনের সম্পর্ক যতই ভাঙুক না কেন, সময়ের সাথে সাথে তা আবার জোড়া লেগে যায়। অরুণ, সন্ধ্যা আর অনায়ার গল্প এটাই প্রমাণ করে যে রক্তের সম্পর্ক আর হৃদয়ের ভালোবাসা যে কোনো দূরত্ব, যে কোনো ভুল বোঝাবুঝির থেকে অনেক বড়। বন্ধুরা, যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দিন এবং আপনারা আমাদের ভিডিওটি ভারতের কোন কোণ থেকে দেখছেন তা কমেন্টে নিশ্চয়ই জানাবেন।